তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ফ্যাং নামের একটা স্কুল বয়কে। আসলে আমরা জানতে পারি ফ্যাং এবং তার বন্ধু আয়ের সঙ্গে এই স্কুলেরই অন্য একটা গ্রুপের সঙ্গে মাঝে মধ্যে মারামারি লেগে যায়। এই জন্য আজকে এই ব্যাপারটা সেটেলমেন্ট করার জন্য ফ্যাং একটা জায়গায় তাদের সঙ্গে মিট করতে এসেছিল। আসলে ফ্যাংয়ের ফাইটিং স্কিল অনেক ভালো ছিল, এই জন্য সেই গ্রুপ কোনোভাবে ফ্যাংয়ের কোনো ক্ষতি করতে না পারলেও মাঝে মধ্যে ফ্যাংয়ের বন্ধুকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করে দিত। এই জন্যই ফ্যাং তাদের সবাইকে পেটানোর জন্য আজকে এখানে এসেছে। তবে যেহেতু তারাও এই ব্যাপারটা জানতো যে ফ্যাংয়ের ফাইটিং স্কিল অনেক ভালো, এই জন্য তারা কিছু গুন্ডা হায়ার করে নিয়ে এসেছিল যাতে করে তারা ফ্যাংকে একটু ধোলাই করতে পারে। এই জন্য ফ্যাং একাই এখানে এসে তাদের সবার সাথে মারামারি করা শুরু করে আর তাদের সবাইকে ধোলাই করা শুরু করে। যদিও মারামারি শুরু করার আগে তারা ফ্যাংকে একটা অফার দিয়ে বলেছিল যে যদি সে তার বন্ধু আয়ের চিন্তা বাদ দিয়ে দেয়, মানে তাদের সাথে তার ব্যাপারে সেটেলমেন্ট করে নেয়, তাহলে তার সঙ্গে তারা আর কোনো ফাইট করবে না। তবে আসলে ফ্যাং ছিল এমন একটা মানুষ যে কিনা কোনোভাবেই কারোর সাথে মারামারি করতে চাইতো না। তবে যদি তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসকে নিয়ে কেউ থ্রেটিং হয়ে উঠত, তাহলে তার সঙ্গে এই শহরের মধ্যে এমন কেউ ছিল না যে তার সাথে মারামারি করে পারতে পারত। এই জন্য সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তারা কোনোভাবেই ফ্যাংয়ের সঙ্গে পেরে উঠছিল না। ফ্যাং এক এক করে তাদের সবাইকে পিটিয়ে যাচ্ছিল। তবে একটা সময় এমনও চলে আসে যখন তারা সবাই মিলে কোনো রকমে ফ্যাংকে মাটিতে ফেলতে সফল হয়ে যায়। এই জন্য তারা সবাই গিয়ে তার উপরে হামলে পড়ে। তবে একটু পরে ফ্যাং আবার তাদের সবাইকে পিটিয়ে নিজেকে কোনো রকমে হ্যান্ডেল করে আবারও এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে। একটা পর্যায়ে তারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে যায় যে এক এক করে ফাইট করে তারা কোনোভাবেই তার সঙ্গে পারবে না। এই জন্য তারা সবাই একসাথে এসে ফ্যাংয়ের উপরে আক্রমণ করা শুরু করে। তবে ফ্যাং তাদের সবাইকে এইরকম করে পেটাচ্ছিল। আর যখন একটা পর্যায়ে তারা বুঝতে পারে যে ফ্যাংকে তারা একটু আহত করতে সক্ষম হয়ে গেছে, তখন তাদের লিডার যে ছিল সে একটা লোহার ভারী পাইপ দিয়ে ফ্যাংয়ের মাথায় জোরে একটা বাড়ি দিয়ে এই ফাইটটাকে এখানেই শেষ করার সিদ্ধান্ত নেয়। যদিও এরপরে কি হয়েছিল সেই ঘটনাটা আমাদেরকে দেখানো হয় না, কারণ এই সিনটা আপাতত এখানেই কাট হয়ে যায়। এই জন্য সামনে কি হয়েছে সেই ব্যাপারটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। যাই হোক, এরপরে সিন চলে আসে 5 বছর সামনে। আমরা জেলের একটা সিন দেখতে পারি। আমরা দেখতে পারি ফ্যাং মাত্রই জেল থেকে বাইরে বেরিয়েছে। মানে আমরা বুঝতে পারি সেই দিন আসলে ফ্যাংয়ের কিছুই হয়নি, তার জীবনটা বেঁচে গিয়েছিল আর সে হয়তোবা তাদের কাউকে মেরে ফেলেছিল, যেই জন্য তার 5 বছর জেল খাটতে হয়েছে। তবে সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে যখন ফ্যাং জেল থেকে বের হয় তখন তাকে দেখার জন্য এখানে কেউই ছিল না। এই জন্য ফ্যাং বুঝতেই পারছিল না এখন সে কোথায় যাবে, কি করবে। এই জন্য সে চলে আসে তার পুরনো একটা বন্ধু সোকোর সঙ্গে মিট করার জন্য। এতদিন পরে ফ্যাংকে সামনে দেখার পরে সোকো তো খুশিতে পাগলের মতো হয়ে গিয়েছিল। তবে যখন তার ওয়াইফ ফ্যাংকে দেখতে পারে তখন তার হাবভাবে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আসলে ফ্যাংয়ের এখানে আসাতে সে একেবারেই হ্যাপি হতে পারেনি। আসলে সোকো তো চাইছিল যতদিন পর্যন্ত ফ্যাং একটা থাকার মতো জায়গার ব্যবস্থা করতে না পারে ততদিন পর্যন্ত সে এখানে থেকে যাক। তবে তার ওয়াইফ তো তাকে 1 মিনিটও সহ্য করতে পারছিল না। এই জন্য একটু পরেই সে অন্য একটা বাহানা করে সোকোর সঙ্গে ঝগড়া করা শুরু করে। এগুলো দেখার পরে ফ্যাং ওই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন তার কী করা উচিত। এই জন্য সে তাদেরকে কিছু না বলেই সেখান থেকে হঠাৎ করেই বেরিয়ে চলে আসে। আসলে যেহেতু এখন এই শহরের মধ্যে ফ্যাংয়ের থাকার মতো অন্য কোনো জায়গা নেই, এই জন্য ফ্যাং এদিক সেদিক ঘুরে ফিরেই সময়গুলো পার করা শুরু করে। তবে সে কোনো রকমের সময়গুলো দিনের বেলা তো পার করে ফেলে, তবে রাতের বেলায় তো তার ঘুমানোর একটা জায়গা দরকার। এই জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে সে পুরনো একটা বিল্ডিংয়ের কোনায় একটু জায়গা পেয়ে যায়, যেখানে গিয়ে কোনো রকমের সে রাতটা পারও করে দেয়। তবে পরদিন সকালবেলা ফ্যাং আবার দ্রুত ঘুম থেকে উঠেও যায়, কারণ তার মার্শাল আর্ট প্র্যাকটিস করতে হতো। এতে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে বিগত 5টা বছর সে জেলে পার করা সত্ত্বেও সে তার মার্শাল আর্ট প্র্যাকটিস একদিনের জন্য ছাড়েনি, যেই জন্য 5টা বছর পরে বের হওয়ার পরে এখন সে হয়ে গেছে আগের চেয়েও আরও বেশি স্কিল ফাইটার। যাই হোক, এখন ফ্যাং এই জিনিসটা ক্লিয়ারলি জানতো তার খাবার দাবারেরও দরকার পড়বে, এই জন্য তার টাকার দরকার পড়বে। এই জন্য সে তার রুটিন শেষ করার পরে বেরিয়ে পড়ে জব খুঁজে বের করার জন্য। তবে মাত্র 16 বছর বয়সে জেলে চলে যাওয়ার জন্য সে তার হাই স্কুল পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। এই জন্য কেউ তাকে জবই দিচ্ছিল না। যদিও ফ্যাং এই জিনিসটা খুব ভালো করে জানতো যে এইটা তার জন্য একটা ডিফিকাল্টি ক্রিয়েট করবে, তবে সে একেবারেই হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে জব খোঁজা শুরু করে। এদিকে পরের সিনে আমরা লিউ নামের একটা মেয়েকে দেখতে পারি, যে কিনা সাইকেল দিয়ে কিছু চোরদেরকে ফলো করছিল। কিছুক্ষণ সাইকেল দিয়ে ফলো করার পরে ফাইনালি সে একটা নিরিবিলি জায়গায় এসে সেই চোরদেরকে ধরেই ফেলে। তবে তখনই সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটা তার জন্য একটা ট্র্যাপ ছিল, যেই ট্র্যাপে সে পা দিয়ে ফেলেছে। তবে সে ভয় পাওয়ার মতো মেয়ে একেবারেই ছিল না, টুকটাক মার্শাল আর্ট সে নিজেও পারত। এই জন্য সে একাই তাদেরকে পেটানো শুরু করে। তবে এই ছেলেগুলো চোর হওয়ার পাশাপাশি কিছুটা ভীতু টাইপেরও ছিল। এই জন্য যখন তারা বুঝতে পারে যে সামনে থেকে মারামারি করে তার সাথে তারা পারবে না, তখন তারা পেছন থেকে তার মাথার মধ্যে জোরে একটা বাড়ি দিয়ে দেয়, যেই জন্য লিউ সেখানেই বেহুশ হয়ে যায়। আর একটু পরেই যখন সে হুশে আসে তখন সে দেখতে পারে ফ্যাং নামের একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে সে কে, সে এখানে কি করছে।
কিন্তু যখন ফ্যাং বুঝতে পারে যে এই মেয়েটা জ্ঞান ফিরে পেয়ে গেছে, তখন সে কোনো কথার অ্যান্সার না দিয়ে সেখান থেকে চলে যাওয়া শুরু করে। তবে লিউ তাকে জিজ্ঞেস করে যে সেই লোকগুলোর সাথে কি হয়েছে, যেই লোকগুলো আমাকে বেউস করে এখানে নিয়ে এসেছিল। তবে ফ্যাং এখন তার কোনো কথার উত্তর দেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল না। তবে এতে করে লিউ এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে হচ্ছে সেই লোকটা যে কিনা সেই গুন্ডাদের হাত থেকে তাকে সেভ করেছে। তবে তাকে থ্যাংক ইউ বলার জায়গায় সে উল্টো তাকে ধমক দিয়ে বলে যে যদি তুমি আমাকে বাঁচানোর পাশাপাশি আমার পার্সটাকেও সেভ করতে পারতে তাহলে তোমাকে আমি একটা থ্যাংক ইউ দিয়ে ফেলতাম। এটা বলে সে সেখান থেকে প্রচণ্ড রাগ করে বেরিয়ে চলে যায়। তবে আমরা দেখতে পারি ফ্যাংয়ের এতে করে কিছুই যায় আসে না, সে আবারও তার চাকরি খোঁজার কাজে মনোনিবেশ করা শুরু করে। এরপরে এদিকে আমরা দেখতে পারি দুইটা লোক একটা রশির সাহায্যে একটা ভারী সোফাকে উপরের দিকে তুলছিল। আসলে এখানে একটা লোকের নাম ছিল ইয়ান, আরেকটা লোকের নাম ছিল ওয়ান। আসলে তারা দুজনেই জিনিসটা একেবারেই জানতো না যে এই রশিটা একটা জায়গায় খুবই দুর্বল, আর তারা যেই সোফাটা উপরের দিকে ওঠানোর ট্রাই করছে এইটার ওজনও অনেকটা বেশি। এই জন্য যখনই তারা সোফাটাকে উপরের দিকে তুলছিল তখন একটা বাচ্চা সেখানে একটা বল নেওয়ার জন্য চলে আসে। তবে যতক্ষণে সেই বাচ্চাটা সেফলি সেখান থেকে বেরিয়ে চলে যেত তার আগেই সোফাটা সেই বাচ্চাটার উপরে পড়ে বাচ্চাটার মৃত্যু হতেই যাচ্ছিল। কিন্তু তখনই যখন ফ্যাং পাশ দিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন সেই ঘটনাটা দেখার পরে বিদ্যুতের গতিতে এসে শেষ মুহূর্তে বাচ্চাটাকে সেভ করে। আর এই ঘটনাটা দেখার পরে ইয়ান আর ওয়ান দুজনেই পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল, আর তারা প্রচণ্ড ভয়ের মধ্যেও ছিল। যদিও বাচ্চাটা সেভ হয়ে গেছে, তবে শুধুমাত্র ফ্যাংয়ের জন্য একটা বিশাল বড় ঘটনা হতে হতে তারা বেঁচে গিয়েছে, এই জন্য তারা কিছুটা স্বস্তিতেও ছিল। তবে আমরা দেখতে পারি তার বস এসে তাদের দুজনকে অনেক বেশি বকাবকি করা শুরু করে। তাছাড়া ফ্যাংয়ের এত বাহাদুরির জন্য তার প্রশংসাও করা শুরু করে। সে আসলে ফ্যাংয়ের এই কাজটার জন্য ফ্যাংয়ের উপরে ইমপ্রেস হয়ে গিয়েছিল। এই জন্য ফ্যাংয়ের সঙ্গে কথাবার্তা বলে যখন সে জানতে পারে তার কোনো জব নেই এবং থাকার মতো জায়গাও নেই, তখন সে তার আন্ডারে ফ্যাংকে একটা জব অফার করে দেয়। তাছাড়া ফ্যাংয়ের থাকার জন্য তার ওয়্যার হাউসে সে একটু জায়গাও দিয়ে দেয়। মানে এখন ফ্যাং চাকরির পাশাপাশি থাকার মতো একটা জায়গাও পেয়ে গেছে। এই জন্য ফ্যাং আবারও তার আগের রুটিনটাকে কন্টিনিউ করা শুরু করে। মানে প্রতিদিন সে সকালে উঠেই তার মার্শাল আর্টের প্র্যাকটিস করা শুরু করে। আসলে আমরা জানতে পারি ফ্যাংয়ের এই মার্শাল আর্ট প্র্যাকটিস করার সময় বারবারই সেই কথাগুলো মনে পড়তো যেই জন্য তাকে জেলে যেতে হয়েছিল। আসলে ফ্যাংয়ের পাস্ট ফ্যাংয়ের জন্য খুবই ভয়ঙ্কর ছিল, এই জন্য সে চাইলেও কোনোভাবে এগুলোকে পুরোপুরি ভুলতে পারছিল না। জেলেও তার সাথে কিছু ইনসিডেন্ট হয়েছিল যেগুলোও সে কোনোভাবে ভুলতে পারছিল না। আর এই জন্যই ফ্যাং চাইছিল না পরবর্তীতে কোনো ঝামেলার মধ্যে জড়াতে, মানে সে কোনোভাবে আর মারামারির মধ্যেও জড়াতে চাইছিল না, কারণ তার পাস্টের সেই ঘটনাগুলোর জন্য তাকে অনেক কিছুই হারাতে হয়েছে। তবে পরদিন সকালবেলা যখন সে অফিসে আসে তখন ইয়ান আর ওয়ান একটা স্ট্রিট ফাইটারকে নিয়ে কথাবার্তা বলছিল যে কিনা লেজেন্ডারি স্ট্রিট ফাইটার ছিল। তারা তাকে বলছিল যে এখানে একজন ফাইটার ছিল যার মার্শাল আর্ট স্কিল অনেক ভালো ছিল। অনেকে তো এই জিনিসটাও বিশ্বাস করতো যে তার মার্শাল আর্ট স্কিল ব্রুসলির চেয়ে অনেক বেশি ছিল। তবে একটা সময় কলেজের একটা বড় গ্যাঞ্জামের মধ্যে পড়ে তাকে হয়তো জেলেই চলে যেতে হয়েছিল। তবে এখন কেউই জানে না সে কোথায় আছে, কি করছে। তারা বলছিল যে তার নাম হয়তো বা ফ্যাংই ছিল। আর তাছাড়া এত বড় একটা লেজেন্ডারি ফাইটার গায়েব হয়ে যাওয়ার জন্য তারা অনেক বেশি টেনশনের মধ্যেও ছিল। তবে আমরা দেখতে পারি ফ্যাং তাদের সামনে চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ তারা যেই লেজেন্ডারি ফাইটারের কথা বলছিল সে আর অন্য কেউ ছিল না, সে ছিল এই ফ্যাং নিজেই। তবে এখন ফ্যাং কোনোভাবেই চাইছিল না কেউ তার পরিচয়টা জানুক আর তার পুরনো স্মৃতিগুলো নিয়ে ঘাটাঘাটি করুক। এরপরে যখন ফ্যাং একা ছিল তখন তার মনে পড়ে যায় তার বন্ধু আয়ের সঙ্গে পুরনো কিছু স্মৃতি। আসলে সে আর তার বন্ধু আই দুজনেই একসাথে প্র্যাকটিস করত। যদিও মার্শাল আর্ট নিয়ে তার বন্ধুর তেমন কোনো আগ্রহ ছিল না, তবে ফ্যাং তাকে সবসময়ই বলতো যে সে ব্রুসলির মতো একজন ফাইটার হতে চায়। আর আজকে তাদের দুজনের মুখ থেকে ব্রুসলির কথা শোনার পরে তার এই স্মৃতিটা মনে পড়ে যায়। আর তখন এদিকে আমরা তার বন্ধু সোকোকেও দেখতে পারি যে কিনা বাঁশি বাজাতে বাজাতে কিছু স্মৃতিচারণ করছিল। আসলে ছোটবেলা থেকেই ফ্যাং, আই এবং সোকোর মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। যদিও পড়ালেখার সাথে তাদের কোনো কানেকশন ছিল না, তবে বাকি সমস্ত ব্যাপারে তারা নাম্বার 1 ছিল। তবে হঠাৎ করে যেহেতু ফ্যাং একদিন জেলে চলে গিয়েছিল এই জন্য তাদের মধ্যে সম্পর্কটাও নষ্ট হয়ে গিয়েছিল, আর এখন আর আগের মতো তাদের মধ্যে বন্ধুত্বটাও নেই। এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই সোকো এখন অনেক বেশি আপসেট হয়েছিল। যাই হোক, এরপরে একদিন ফ্যাংয়ের বস ফ্যাংদেরকে একটা নতুন কাজ দেয়। আসলে এখানে তাদেরকে একটা অরফানেজে আসতে হতো আর এখানে কিছু কম্পিউটার ডেলিভার করতে হতো। তবে যখন তারা কম্পিউটারগুলো নিয়ে ভেতরে যাচ্ছিল তখন ইয়ানের বেকুবির জন্য একটা কম্পিউটার বক্স থেকে খুলে পড়ে যায় আর সেটা সেখানে ভেঙে নষ্ট হয়ে যায়। তবে তারা যেহেতু খুবই চালু মাল ছিল এই জন্য তারা দুজন প্ল্যান করেছিল এই সমস্ত দোষটা তারা ফ্যাংয়ের উপরে দিবে। এই জন্য তারা দ্রুত কম্পিউটারটাকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সেটাকে কোনো রকমের সিল করে ঠিক করে ফেলে, আর পরে সেই প্যাকেটটাই ফ্যাংকে দেয় ভেতরে নিয়ে যাওয়ার জন্য। আর যখন এই ফ্যাং এটাকে ওঠানোর ট্রাই করে তখনই কম্পিউটারটা পড়ে নিচে ভেঙে যায়। আর যখন তারা এই জিনিসটা দেখতে পারে তখন তারা তাদের নাটক চালু করে দেয়। মানে তারা বলছিল যে ফ্যাংয়ের ভুলের জন্য এই কাজটা হয়েছে, ফ্যাং কোনোভাবে মন দিয়ে কাজ করছে না, ইত্যাদি ইত্যাদি। তবে এখানের যে মালিক ছিল মিস্টার জো, সে খুবই ভালো একজন মানুষ ছিল।
তবে যেহেতু এখন কম্পিউটারটা ভেঙে যাওয়ার জন্য তার একটা লস হয়েছে, এই জন্য সে ফ্যাংকে একটু রাগারাগিও করতে চাইছিল। তবে তখনই এখানে লিও নামের সেই মেয়েটা চলে আসে, যেই মেয়েটাকে ফ্যাং সেভ করেছিল। আসলে সে এসে এখানে সমস্ত সত্যিটা সবার সামনে বলে আর ফ্র্যাঙ্কের পক্ষ নেওয়া শুরু করে। আসলে তখন ফ্র্যাঙ্ক জানতে পারে যে লিও এখানে কাজ করে, আর যেহেতু এখন সে তার পক্ষ নিচ্ছে, এই জন্য মিস্টার জো আর তাকে তেমন কিছু বলে না। এরপর রাতের বেলায় লিও ফ্যাংকে একটা রেস্টুরেন্টে দাওয়াত দেয়, আর সেই দিন তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য তাকে থ্যাংক ইউ বলে, আর এখানে শুক্রিয়া হিসেবে সে একটা ট্রিটও তাকে দেয়। এখানে যখন তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, তখনই আমরা দেখতে পারি ফ্যাংয়ের কাছে একটা কল চলে আসে, যেটা তার বন্ধু ইয়ানের ছিল, যে খুবই ভয়ের সুরে তাকে বলছিল যে তাকে বাঁচানোর জন্য দ্রুত একটা লোকেশনে চলে আসার জন্য। আসলে তার কথা শুনে মনে হচ্ছিল সে হয়তোবা কোনো বিপদের মধ্যে পড়ে গেছে। যদিও এতক্ষণ পর্যন্ত লিওয়ের কোম্পানি ফ্যান এনজয় করছিল, তবে এখন তাকে যেই কোনো ওয়েতে যেতে হবে। তবে যাওয়ার আগে তারা দুজন একে অন্যের নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। এরপরে যখন ফ্যাং সেই লোকেশনে চলে আসে, তখন সে দেখতে পারে একটা গ্যাংস্টার ইয়ান আর ইয়নকে ধরে নিয়ে এসেছে। আসলে এই গ্যাংস্টার তাদের কাছে পুরনো কিছু টাকা পায়, যেই টাকাগুলো এখনও তারা পরিশোধ করতে পারেনি। এই জন্য সে তাদেরকে ধরে এনে আচ্ছা রকম করে ধোলাই করার পরেও কোনোভাবেই এখান থেকে যেতে দিতে চাইছে না। এখন যেহেতু ফ্যাংয়ের কাছেও তেমন কোনো টাকা নেই যেটা সে দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে, এই জন্য সে প্রথমে গ্যাংস্টারকে রিকোয়েস্ট করা শুরু করে। তবে গ্যাংস্টার তার কথা তো শুনছিলই না, বরং তার উপরেই আক্রমণ করার ট্রাই করছিল। তবে একটু পরে যখন সে বুঝতে পারে এই লোকটার নিজেকেও মারতে একটুও ভয় পায় না, তখন এই গ্যাংস্টার তাকে ভয়ই পাওয়া শুরু করে। এই জন্য সে ফাইনালি তাদের দুজনকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেয়। এরপর রাতের বেলায় যখনই ফ্যাং ঘুমাতে যাচ্ছিল, তখন তার অনেক বছর আগের পুরনো একটা স্মৃতি মনে পড়ে। আসলে মনে পড়ে সে কেন জেলে গিয়েছিল। আসলে সেই দিন যখন সে সবার সাথে মারামারি করছিল, তখন সে এত বেশি ফর্মে চলে এসেছিল, সে এই জিনিসটাই ভুলে গিয়েছিল যে কাকে কোথায় মারতে হবে আর কতটুকু মারতে হবে। সে সবাইকে এত বেশি পেটানো শুরু করেছিল, কারো মাথা কারো হাত পা পর্যন্ত ভেঙে দিচ্ছিল। এই সমস্ত ব্যাপারগুলোতে তারা সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে চলে গিয়েছিল। এই জন্য যখন রাইভাল গ্রুপের সেই লিডার লোহার একটা পাইপ দিয়ে ফ্যাংকে মেরে ফেলার ট্রাই করছিল, তখন ফ্যাং সেই লোহার পাইপটা ধরে তাকেই পেটানো শুরু করে দিয়েছিল। আর সে এত বেশি রাগের মাথায় চলে এসেছিল যে সে বুঝতেই পারেনি কখন তার হাতে সেই ছেলেটার মৃত্যু হয়ে গেছে। আর শুধুমাত্র এই কারণেই তাকে 5 বছর জেল খাটতে হয়েছে। আর জেলের মধ্যে সে নিজের সাথেই এই জিনিসটা প্রমিস করে নিয়েছিল যে জেল থেকে বের হয়ে সে আর কোনো দিনও কারোর সাথে ফাইট করবে না। সে খুবই স্বাভাবিক একটা জীবনযাপন করার ট্রাই করবে, যেন এই 5টা বছর তার জীবনে ছিলই না। যদিও এতদিন পর্যন্ত সে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, তবে বর্তমানে লিউ নামের একটা মেয়ের আশাতে সে নতুন একটা ভরসা পাচ্ছে। এই জন্য পরদিন সকালবেলা কাজের পাশাপাশি ফ্রি সময়ে কাজ করার জন্য সে এই এনজিওতেও জয়েন করে ফেলে। যেহেতু ফ্যাং খুবই শক্তিশালী একজন পুরুষ ছিল, এই জন্য সে যেই কোনো ধরনের ভলেন্টিয়ারের কাজ করতে পারত। আর লিও এই ব্যাপারটা দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ সেও তাকে পছন্দ করত। তবে হঠাৎই একদিন ডুয়ান নামের একটা গ্যাংস্টার তার কিছু লোকজন নিয়ে চলে আসে। আসলে তখন আমরা জানতে পারি যে এই এনজিওর যেই জায়গাটা, সেটা এখানের বড় একটা কোম্পানি কিনতে চায়। তবে মিস্টার জো এই জায়গাটা এত সহজে তো আর সেল করবে না, এই জন্যই সেই কোম্পানি এই গুন্ডাদেরকে হায়ার করেছে, যাতে করে যদি থ্রেড করে কোনো রকমে তারা এই জমিটা কিনে ফেলতে পারে, তাহলে তো আর ব্যাপারটা মন্দ হয় না। এই জন্য এই গ্যাংস্টাররা এসে প্রথমে মিস্টার জোকে অনেক রকম করে থ্রেটিং করা শুরু করে। তবে মিস্টার জো তাদের কথায় একেবারেই পাত্তা দিচ্ছিল না। আর দূর থেকে আমরা দেখতে পারি ফ্যাংও এই সমস্ত ব্যাপারগুলোই দেখছিল। আর সে এটা দেখার পরে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে যায় যে এই জিনিসটা আরও অনেক দূর যাবে। তবে এখন এই গ্যাংস্টাররা মিস্টার জোয়ের উপরে হাতটা তোলে না, তারা একটু ধমক টমক দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে ফ্যাংয়ের দেখা হয় তার পুরনো বন্ধু আয়ের সঙ্গে, যে কিনা এখন ফেমাস একজন স্ট্রিট ফাইটার হয়ে গেছে। তবে মাঝে মধ্যে সে গ্যাংস্টারদের জন্য টুকটাক কাজ করে বেড়ায়। এই জন্য সে ফ্যাংকেও অফার দেয় যাতে করে সেও গ্যাংস্টারদের জন্য কাজ করে। তবে ফ্যাং তাকে ক্লিয়ারলি না করে দেয়, আর সে তাকেও পরামর্শ দেয় এই মারামারির জীবন থেকে যাতে করে সে বেরিয়ে আসে। যদিও এখন তাদের চিন্তাভাবনার সাথে একে অন্যের একেবারেই ম্যাচ করছিল না, তবে তবুও তারা একে অন্যের চিন্তাভাবনাকে সম্পূর্ণ সম্মান করত। এরপরে যখন সেখান থেকে পার্টি করে ফ্যাং বাসায় যাওয়ার জন্য একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসে, তখন ট্যাক্সির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই সেই জিনিসটা বুঝতে পারে যে এই ট্যাক্সি ড্রাইভার আর অন্য কেউ না, সেটা হচ্ছে তার নিজের বাবা। আর তার বাবা তাকে দেখার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি না করে তাকে সেখানে রেখে দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। এতে করে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে ফ্যাংয়ের ফ্যামিলিও ফ্যাংয়ের জেলে যাওয়ার পরে ফ্যাংকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে। এরপরে ফ্যাং চলে আসে একটা স্ট্রিট ফুডের দোকানে। এখানে একটা বৃদ্ধ মহিলার থেকে সে কিছু কেনার ট্রাই করে। যখনই সে তার সাথে কথাবার্তা বলছিল, তখনই এখানে 2টা পুলিশ অফিসার চলে আসে, আর তারা এই বৃদ্ধ মহিলাকে দোকানটা সরিয়ে ফেলার জন্য বলে। আসলে এই দোকানটা পারমিশন ছাড়া ছিল, তবে কিছু পুলিশ অফিসাররা মাঝে মধ্যেই এখানে এসে অল্প কিছু ঘুষ খাওয়ার জন্য এমন করে তাদেরকে টর্চার করে।
এই জন্য ফ্যাং পুলিশ অফিসারদেরকে সাইডে নিয়ে তার কাছে যতগুলো টাকা আছে সবগুলো টাকা দিয়ে দেয়, কারণ ফ্যাং চাইছিল না এই বৃদ্ধ মহিলার দোকানটা এখান থেকে সরিয়ে ফেলা হোক। আসলে তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে ফ্যাংয়ের হাতে যেই ছেলেটার মৃত্যু হয়েছিল এই বৃদ্ধ মহিলা হচ্ছে তার গ্র্যান্ডমা। এই জন্যই ফ্যাং তার পরিচয় প্রকাশ না করে তাকে সাহায্য করার ট্রাই করছিল। এদিকে ডুয়াং নামের সেই গুন্ডাটা তার বস লিয়ের কাছে গিয়ে রিপোর্ট করে যে মিস্টার জো কোনোভাবেই এই জমিটা খালি করতে চাইছে না, আর এমন করে থ্রেট করে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। এই জন্য লি তাকে ওয়ার্ডার দিয়ে বলে দেয় যে তোমাকে আমি মাত্র 2 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে যা করা লাগে করো, কিন্তু সেই জমিটা যেই কোনো ওয়েতে খালি করো। এই জন্য পরদিন সকালবেলায় সে তার গুন্ডা পান্ডা নিয়ে চলে আসে এই জমিটা দখল করার জন্য, আর এখানে সে এসে মারপিট করা শুরু করে। আর ফ্যাংও নিজেকে কোনোভাবেই এটার মধ্যে জড়াতে চাইছিল না, এই জন্য শুরুতে সে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো দেখছিল। তবে যখন সে দেখতে পারে লিওর সঙ্গে তারা অনেক খারাপ ব্যবহার করছিল, তখন আর সে নিজেকে কোনোভাবেই আটকে রাখতে পারে না। এই জন্য সে এসে তাদের উপরে আক্রমণ করে দেয় আর এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে। এখন এটা আমরা খুব ভালো করেই জানি যে ফ্যাংয়ের যেই ফাইটিং স্কিল তার সামনে তারা 2 সেকেন্ডও টিকতে পারবে না। এই জন্য কিছুক্ষণের মধ্যেই তারা মার খেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। তবে এরপরে পরদিন যখন ফ্যাং আর লিউ সেই অরফানেজের জন্য কিছু শপিং করে বাসার দিকে ব্যাক করছিল, তখন হঠাৎই ফ্যাং নোটিস করে যে কিছু লোক তাদের উপরে আক্রমণ করার জন্য চলে এসেছে, যাদের হাতে ধারালো অস্ত্র ছিল। যখন সে দেখতে পারে যে তাদের হাতে এমন ভয়ঙ্কর অস্ত্র, তখন সে বুঝতে পারে এতে করে লিওর জীবনটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই জন্য তাদের উপরে আক্রমণ করার আগে সে গিয়ে লিউকে বেহুশি করে দেয়, আর এরপর তাদের উপরে আক্রমণ করে তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করে এক এক করে তাদের হাড্ডি মাংস গুঁড়া করা শুরু করে। আর যখন এই কাজটা শেষ করে তারা অরফানেজে ব্যাক করে, তখন তারা জানতে পারে যে এই অরফানেজের একটা বাচ্চাকে সেই গুন্ডারা অলরেডি কিডন্যাপ করে নিয়ে গেছে। এই জন্য ফ্যাংও আস্তে আস্তে করে তাদের খবর বের করে ফাইনালি তাদের আড্ডা পর্যন্ত পৌঁছেই যায়। এই জন্য সেখানে গিয়ে সে তাদেরকে আচ্ছা রকম করে ধোলাই করে ফাইনালি সেই বাচ্চাটাকেও সেভ করে সেখান থেকে নিয়ে আসে। তবে পরদিন সকালবেলা এই গ্যাংয়ের লিডার মিস্টার লি নিজে চলে আসে মিস্টার জোয়ের সঙ্গে মিট করার জন্য। সে এখানে এসে তাকে প্রথমে থ্রেটিং করে, এরপরে সে তাকে এই জমিটাকে বিক্রি করে দেওয়ার জন্য বলে। তবে কোনোভাবেই মিস্টার জো তার কথায় পাত্তাই দিচ্ছিল না। এই জন্য তাদেরই গ্যাংয়ের একটা মেম্বার যখন মাথা গরম করে মিস্টার জোয়ের কলারে গিয়ে ধরে ফেলে, তখন ফ্যাংয়েরও মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে এসে একটা লাথি মেরে তাকে একটা কোনায় নিয়ে ফেলে। আর যখন লি এই জিনিসটা দেখতে পারে, তখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই লোকটা যতক্ষণ এখানে আসে ততক্ষণ তো এই জমিটা সে দখলে নিতে পারবে না। এই জন্য সে তাকে একটা ওপেন চ্যালেঞ্জ দেয়। সে বলে যে এখন এই জমিটার সিদ্ধান্ত একটা ফাইটের মাধ্যমেই হবে। যদি তুমি আমার ফাইটারকে হারিয়ে দিতে পারো, তাহলে আমি বা আমার কোনো লোকজন কখনোই মিস্টার জোকে আর ডিস্টার্ব করব না। তবে যদি তুমি হেরে যাও, তাহলে মিস্টার জোকে আমার বলার দামেই এই জমিটা বিক্রি করতে হবে। আমরা দেখতে পারি ফ্যাং কোনো কিছুই চিন্তা না করে তাকে 1 সেকেন্ডের মধ্যেই হ্যাঁ বলে দেয়। এরপরে যখন লি গাড়িতে ছিল, তখন সে ডুয়াংকে অর্ডার দিয়ে বলে যাতে করে ফ্যাংয়ের সঙ্গে ফাইট করার জন্য এই শহরের সবচেয়ে শক্তিশালী স্ট্রিট ফাইটারকে সে তার সামনে নিয়ে আসে। আর এদিকে আমরা দেখতে পারি মিস্টার জো এই ব্যাপারটাতে খুবই হ্যাপি ছিল যে এখন পর্যন্ত ফ্যাংয়ের জন্য তার অরফানেজটা টিকে আছে। তবে সে এই ব্যাপারটা নিয়েও অনেক চিন্তার মধ্যে ছিল যে এই সমস্ত ব্যাপারগুলোতে ফ্যাংয়ের জীবনটা না আবার ঝুঁকির মধ্যে পড়ে যায়। এরপরে যখন সন্ধ্যাবেলায় লিও ফ্র্যাঙ্ককে তার বাসায় ড্রপ করার জন্য যাচ্ছিল, তখন তারা একে অন্যের পেইনফুল পাস্টগুলো একে অন্যের সাথে শেয়ার করে। আসলে বাইরে যতই ঝগড়া ঝামেলা যত কিছুই হোক না কেন, এখন তারা একে অন্যকে পছন্দ করা শুরু করে দিয়েছিল, আর তারা একে অন্যের প্রতি একটা টানও অনুভব করছিল। এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেই দিন লিয়ের কিছু ফাইটারের সঙ্গে ফ্যাংকে মোকাবেলা করে সেই অরফানেজের জমিগুলো সেভ করতে হবে। আসলে লিয়ের প্ল্যানিং মতে ফ্যাংকে 3 রাউন্ড ক্লিয়ার করতে হবে, মানে 3 বারে তার 3টা ফাইটারকে ফেস করতে হবে। আর যদি সে 3টাকেই হারিয়ে দিতে পারে, তাহলে সেই রাউন্ডটা ক্লিয়ার করে ফেলবে। এরপরে ফ্যাংয়ের সিগনেচার নেয়ার পরে যখন প্রথম ফাইটটা তাকে করানো হয়, তখন আমরা দেখতে পারি সেই ফাইটারটা এসে যখনই ফ্যাংয়ের উপরে আক্রমণ করে, তখন ফ্যাংয়ের স্কেলের সামনে সে 2 মিনিটও টিকতে পারে না। যদিও এই ফাইটার অনেক বেশি দক্ষ ছিল, তবে ফ্যাং তার চেয়েও বেশি দক্ষ ছিল। এই জন্য সে তাকে ধোলাই করে এই রাউন্ডটা উইন করে ফেলে। এখন প্রথম রাউন্ড উইন করার পরে ফ্যাং একটু বেশি মোটিভেটেড হয়ে যায়, এই জন্য সে খুব সহজেই দ্বিতীয় রাউন্ডটাও ক্লিয়ার করে ফেলে। তবে 3 নম্বর রাউন্ডে তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যানিং করা হয়েছিল। ফ্যাং দেখতে পারে তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোটোবেলার বন্ধু আই। আসলে আইকেই এখন তাকে পেটাতে হবে, মানে আইকে মেরে তাকে 3 নম্বর রাউন্ডটা ক্লিয়ার করতে হবে। তবে ফ্যাং আইয়ের উপরে কোনোভাবেই আক্রমণ করতে চাইছিল না, এই জন্য সে প্রথমে আইকে বুঝিয়ে বলার ট্রাই করছিল যাতে করে সে এই ফাইটটাকে ছেড়ে দেয় এবং এই খারাপ মানুষদের সঙ্গ দেওয়া বন্ধ করে। তবে আইও তাকে ক্লিয়ারলি এই জিনিসটা জানিয়ে দেয় যে এখন এই ফাইটটা আমাকে যেই কোনো ওয়েতে করতে হবে, কারণ এই ফাইটটা করতে আমি বাধ্য।
এরপরে তারা দুজন একে অন্যের সাথে মারামারি শুরু করে দেয়। আমরা দেখতে পারি আই বারবার করে ফ্যাংয়ের উপরে আক্রমণ করার ট্রাই করছিল, তবে ফ্যাং কোনোভাবেই আয়ের উপরে আক্রমণ করার ট্রাই পর্যন্ত করছিল না। সে বারবার করে নিজেকে আয়ের আক্রমণ থেকে বাঁচানোর ট্রাই করছিল। তবে যখন দু একটা পাঞ্চ সে খেয়েও বসে, তখন আই এই জিনিসটা নোটিস করে যে ফ্যাং আঘাত পাওয়ার পরেও কোনোভাবেই তার উপরে আক্রমণ করতে রেডি ছিল না। এই জন্য ফাইনালি তার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়, যখন তারা দুজন একসাথে মার্শাল আর্ট প্র্যাকটিস করতো। আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তাভাবনা করে ফাইনালি সেও আর আক্রমণ করতে না করে দেয়, মানে এই ফাইটটাকে এখানেই বন্ধ করে দেয়। আর যখন সে গিয়ে লিকে বলে যে এই ফাইটটা সে আর করতে চায় না, সে তার বন্ধু ফ্যাংয়ের উপরে আর আক্রমণ করতে পারবে না, তখন লিয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে ধোকা দিয়ে আয়ের হাতটাই ভেঙে ফেলে। এটা দেখার পরে ফ্যাংয়ের মাথা তো অনেক বেশি গরম হয়ে যায়। সে তো একবার চিন্তা করেছিল এই পুরো গ্যাংকে এখানেই শেষ করে দেবে, তবে আই তাকে সেখানে শান্ত করে আর সে বলে যে যা হয়ে গেছে সেটা হয়েই গেছে, সমস্ত ব্যাপারটা যেন এখানেই শেষ হয়ে যায়। আর এখন যেহেতু লিয়ের সঙ্গে ফ্যাংয়ের সেই ডিলটাও কমপ্লিট হয়ে গেছে, এই জন্য সে আর কোনো কথাবার্তা না বলে তার বন্ধু আইকে নিয়ে সেখান থেকে সোজা তার বাসায় ব্যাক করে। আর সেদিন রাতেবেলায় ফ্যাং নোটিস করে তার আশেপাশের মানুষের জন্য সে অনেক বেশি আনলাকি, কারণ জেল থেকে যখনই সে বেরিয়েছে তারপর থেকে সে না চাইতেও মারামারি বেড়েই যাচ্ছে। এই জন্য সে চিন্তা করেছিল সে তাদের সবাইকে ছেড়ে দিয়ে এই শহর ছেড়ে দিয়ে চলে যাবে। তবে যখন লিও এই জিনিসটা জানতে পারে তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। সে কোনোভাবেই তাকে বিদায় দিতে পারছিল না, তবে তবুও তার সেফটির জন্য সে বুকে পাথর চাপা দিয়ে তাকে বিদায় বলেই দেয়। তবে যতক্ষণে সে এখান থেকে বেরিয়ে চলে যেত, মানে এই শহর ছেড়ে পালাতো, তার আগেই সে আরও একটা ব্যাড নিউজ পেয়ে যায়। সে জানতে পারে লিয়ের লোকজন এখন আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। তারা এক এক করে সেই সমস্ত মানুষজনকে টার্গেট করছে যার কোনো না কোনো কানেকশন ফ্যাংয়ের সঙ্গে আছে। তারা মিস্টার জোকে কিডন্যাপ করার পাশাপাশি ফ্যাংয়ের বাবা এবং হানের গ্র্যান্ডমার উপরেও আক্রমণ করে। যদিও ফ্যাং কোনো রকমে তার বাবা এবং হানের গ্র্যান্ডমাকে সেভ করে হসপিটালে নিয়ে আসে, তবে যখন সে তাদের চিকিৎসা করাচ্ছিল তখন তার কাছে লিওর একটা কল চলে আসে, যেখানে সে জানতে পারে মিস্টার জোকেও তারা কিডন্যাপ করে নিয়ে গেছে। এই জন্য এখন তার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। আসলে সে লি এবং তার গুন্ডা বাহিনীর টর্চারে আগে থেকেই অনেক বেশি বিরক্ত হয়েছিল। এই জন্য এখন সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে শহর ছেড়ে তখনই যাবে যখন সে লি এবং তার পুরো গ্যাংকে নির্মূল করে দেবে, কারণ তারা যতদিন শহরে আসে ততদিন এই শহরে আর শান্তি আসবে না। এই জন্য ফ্যাং ফুললি প্রিপারেশন নিয়ে চলে আসে লিয়ের সেই আড্ডায়, যেখানে লি অলরেডি কিছু গুন্ডা নিয়ে তাকে মারার জন্য ওয়েট করছিল। প্রথম কয়েক মিনিটের মধ্যে লিয়ের ভাড়া করা গুন্ডাদেরকে ফ্যাং আচ্ছা রকম করে ধোলাই করে তাদের হাড্ডি মাংস গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তবে তাকে ডিফিকাল্টি তখন ফেস করতে হয় যখন তার স্পেশাল লোক ডংকে ফেস করতে হয়। আসলে ডংও অনেক বেশি স্কিল ফাইটার ছিল, তাছাড়া যেহেতু এই ফাইটটা তলোয়ার দিয়ে করা হচ্ছিল এই জন্য কোনোভাবেই ফ্যাং সুবিধা করতে পারছিল না। আসলে তাদের মনে হয়েছিল ফ্যাং যেহেতু একজন স্টিক ফাইটার, সে হয়তোবা তলোয়ার দিয়ে ফাইট করতে পারবে না। তবে যেহেতু জীবন বাঁচানোর জন্য বিড়ালও বাঘ হয়ে যায়, এই জন্য ফ্যাং কোনো রকমে সেই তলোয়ার দিয়ে লিয়ের স্পেশাল গুন্ডার ডংকেও শেষ করে দেয়। এখন এগুলো শেষ করে সে চলে আসে মিস্টার জোকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেই জায়গায়। তবে যতক্ষণে সে রশি খুলে তাকে সেভ করতো, তার আগেই লি একটা গান নিয়ে তার সামনে চলে আসে। আসলে লি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে ফাইট করে তাকে তো আর হারানো যাবে না, এই জন্য সে গান দিয়ে তাকে মারার প্ল্যানিং করেছিল। এই জন্য যখনই সে ফ্যাংকে দেখতে পারে তখনই তার উপরে গুলি করে দেয়। তবে যেহেতু গুলিটা তার সিনার মধ্যে লেগেছিল এই জন্য কোনো রকমে এইবার তার জীবনটা সেভ হয়ে যায়। তবে এরপরে ফ্যাং সরাসরি তার সামনে এসে গানটা তার মাথায় পয়েন্ট করে লিকে শ্যুট করার জন্য বলে। তবে এতে করে লি অনেক বেশি ঘাবড়ে যায়, এই জন্য সে আর ট্রিগারে চাপ দিতেই পারছিল না। তবে একটু পরে যখন সে সাহস করে ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল তখনই ফ্যাং উল্টো আক্রমণ করে তার গুলি দিয়ে তাকে শ্যুট করে মেরে ফেলে। গুলি খাওয়ার জন্য কয়েক সেকেন্ডের মধ্যে লিয়ের মৃত্যু হয়ে যায়। তবে যেহেতু ফ্যাংও অনেক বেশি আহত অবস্থায় ছিল এই জন্য সেও বেহুশ হয়ে পড়ে যায়। এর কয়েকদিন পরে যখন ফ্যাং জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা হসপিটালে আছে আর তার সামনে লিউ বসে আছে। লিউ তাকে বলে যে এই কয়েকদিনের শহর পুরোপুরি বদলে গেছে, সমস্ত ব্যাপারগুলো আগের মতো হয়ে গেছে, তাছাড়া লি এবং তার গ্যাং পুরোপুরি নির্মূল হয়ে গেছে। এরপরে কয়েকদিন চিকিৎসার পরে যখন ফ্যাং হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাইরে আসে তখন সে দেখতে পারে তার দুনিয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আসলে তার বাবা তাকে মাফ করে দিয়েছে আর এখন সে চায় তার ছেলে যাতে করে সবসময় তার সঙ্গেই থাকে। এই ব্যাপারটার জন্য ফ্যাং অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তার বাবা ছাড়া তার আপন বলতে এই দুনিয়াতে আর কেউই নেই। আমরা দেখতে পারি ফ্যাং সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে আর এই শহর ছেড়ে আর কোনো জায়গায় যাবে না। তাছাড়া সে লিউকেও প্রপোজ করার জন্য আর দেরিও করতে চাইছিল না, এই জন্য সে ফুলের তোড়া হাতে নিয়ে লিউকে প্রপোজ করার জন্য বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় সে সেই সময়গুলো মনে করা শুরু করে যেই সময়গুলো সে এতদিন লিওর সঙ্গে পার করেছে। তাছাড়া সে এই জিনিসটাও ইমাজিন করছিল যে লিওর সাথে বিয়ে হওয়ার পরে তার জীবনটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এমনই একটা হ্যাপি এন্ডিং নিয়ে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।